বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এক টুকরো সবুজ স্বপ্ন, যেখানে সকাল শুরু হয় চা বাগানের সুবাসে এবং রাত্রি হয় থমকে যাওয়া পরিবেশ এবং পাখির কিচিরমিচিরের শব্দে। আজ আমরা চলে এসেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে, এমন এক রিসর্ট যেখানে ঘুম ভাঙলেই সামনে দেখা যায় অসীম সবুজ চা বাগান। মনে হবে যেন বিদেশের কোনো হিডেন প্লেসে চলে এসেছি। এই ভিডিওতে আমরা ঘুরবো বাংলাদেশের কাশ্মীর নামে পরিচিত একটি জায়গা, দেখবো ভাইরাল কিছু ট্যুরিস্ট স্পট, সুন্দর রাস্তা, নেচার ভিউ, শান্ত পরিবেশ আর এমন কিছু মুহূর্ত যেগুলো ভিডিও শেষ না করে মিস করবেন না। বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনিও মনে মনে প্ল্যান শুরু করে দেবেন। এবারে ট্যুর এখানেই। তো চলুন শুরু করি আজকের ম্যাজিক্যাল জার্নি অফ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম, শ্রীমঙ্গল ব্লগে সবাইকে স্বাগতম। স্বপ্নের শহর শ্রীমঙ্গল। আমরা এখন বর্তমানে আছি সিলেট শহরে। আপনারা যদি না জেনে থাকেন যে আমরা কিভাবে সিলেট আসলাম, তাহলে আমাদের প্রথম ব্লগটি দেখতে পারেন। আমরা কিভাবে সিলেট আসলাম, সিলেটের 2 দিন কিভাবে কি করলাম, কোথায় থাকলাম, কি দেখলাম, সব কিছু ওই ব্লগে আপনারা পেয়ে যাবেন। সিলেট থেকে আমরা অনেক কিছু কিনেছি, চকলেট, আচার, চা, এগুলো নিয়ে এবার আমাদের শ্রীমঙ্গল যাওয়ার পালা। এত জিনিস কিনেছি যে আমাদের ব্যাগ আটছিল না, তাই যেতে যেতে ব্যাগ ভরাট করছিলাম। তারপর আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে সিলেট বাস স্ট্যান্ডে চলে আসি। এখান থেকে শ্রীমঙ্গল যাওয়ার বাস পাওয়া যায়। এখান থেকে আমাদের বাসে যাওয়ার ভাড়া পড়েছে 250 টাকার মতো। যদি আমরা ট্রেনে যেতাম তাহলে আমাদের ভাড়া পড়তো 150 টাকার মতো। দুর্ভাগ্যজনক আজকে এই টাইমটিতে কোনো ট্রেন নেই, তাই বাধ্য হয়ে আমাদের বাসে যেতে হচ্ছে। ভালোবাসা ভালোবাসা কানে ধরছি আর না। কে যেন দেখি ট্রাকের পেছনে তার ফোনের কভার রেখে দিয়েছে। কভার না ফোন কিছুই বুঝতে পারলাম না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुखे। ভালোবাসা দেখা শেষ করে এবার ড্রাইভার মামার বাউলি দেখতে দেখতে যাচ্ছি। মামার বাস চালানোর যে স্পিড আর যে বাউলি, একদম ভয়াবহ অবস্থা। তার মধ্যে আবার বসেছিলাম সামনে। আলহামদুলিল্লাহ, তারপর আমরা বাস থেকে নেমে একটি অটো রিজার্ভ করি। আমাদের যেহেতু রিসর্ট রিজার্ভ ছিল, তাই আমরা অটোওয়ালা মামাকে আমাদের রিসর্টের লোকেশন দেখিয়ে রিসর্টের লোকেশন অনুযায়ী নিয়ে যেতে বলি। রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসি আমাদের তরুলতাইকো রিসর্টে। এই রিসর্টটি চা বাগানের ঠিক পাশে অবস্থিত হওয়ায় রিসর্টের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রিসর্টটিতে রাতের লাইটিং ছিল মারাত্মক সুন্দর। আপনাদেরকে রাতের ভিউ দেখাবো এবং রাতে ছিল গানের আড্ডা। আর রিসর্টের ভিউটি ছিল মারাত্মক সুন্দর। কথায় কথায় আপনাদেরকে তো পার নাইট কত করে খরচ পড়েছে সেটাই বলা হয়নি। পার নাইট জনপ্রতি নন এসি রুমে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি 800 টাকা করে, ডিসকাউন্ট দিয়ে। আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে তরুলতাইকো রিসর্টের লিঙ্কটি দিয়ে দেব, অথবা আপনারা যদি ফেসবুকে সার্চ দেন তরুলতাইকো রিসর্ট তাহলে পেয়ে যাবেন। তাদের রিসর্টের এনভায়রনমেন্টটা ছিল মারাত্মক সুন্দর, যতই বলি ততই কম। আমরা বিকালের দিকে এখানে আসছিলাম। বিকালে এসে এখানে ফ্রেশ হয়ে চারিদিকের এনভায়রনমেন্ট দেখে একটু ঘোরাঘুরি করছি। এখানে জুমঘরের মতো একটি বিশ্রামাগার করে রেখেছে। এখানে বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তারপর দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। আর আপনাদেরকে তো বলাই হয়নি যে আমাদের রুমের ভেতর কি পেয়েছি। তো চলুন আপনাদেরকে নিয়ে ছোটোখাটো একটা রুম ট্যুর দিয়ে আসি। এবার দেখাই আপনাদেরকে আমাদের রুমে কি ছিল। আমাদের রুমে ছিল টাওয়াল, টুথপেস্ট, ব্রাশ, সাবান এবং ফেস ওয়াশ। এখানকার ওয়াশরুমটাও মোটামুটি সুন্দর ছিল, দুর্গন্ধমুক্ত। তারপর এখানে রাত্রি নেমে আসে। রাতের রিসর্টের ভিউটা আরও মারাত্মক সুন্দর ছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, চলেন এবার খাওয়া দাওয়ার পর্বে যাই। তারপর আরও অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো।
তারপর আমরা রাতে খাবার দাবার খেতে চলে আসি তাদের ডাইনিং রুমে। আমাদের রাতের খাবারে ছিল আলু ভর্তা, ডাল, সবজি এবং চিকেন, এবং তাদের খাবারের টেস্টটাও ছিল দারুণ। রাতের ডিনারে আমাদের জনপ্রতি 350 টাকা করে খরচ হয়েছে, এবং তাদের ডাইনিং রুমের ডেকোরেশনটা ছিল অসাধারণ। এখানকার সব চেয়ারগুলো ছিল বাঁশ দিয়ে তৈরি করা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আমরা গানের আড্ডায়। রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসেন ভাইয়ার ব্যবহারটা ছিল অনেক ভালো। আমরা প্রথমত এই রিসোর্টে থাকতে চেয়েছিলাম না, তারপর ভাইয়া আমাদেরকে অনেক বোঝালো, বুঝিয়ে বললো যে আপনারা এখানে থাকেন, আশা করছি অনেক মজা পাবেন। দেন ভাইয়ার কথা মতো আমরা থেকে আসলে অনেক মজা পেয়েছি। আচ্ছা, এবার মেন কথায় আসা যাক। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হই। তারপর দেখি তাদের ভাই বাদার সবাই মিলে এখানে গানের আড্ডা দেওয়ার জন্য সবাই গোল হয়ে বসেছে। তারপর আমরাও গেলাম ওইখানে। তাদের ব্যবহারটাও ছিল অনেক মিশুক। যখন ভাইয়াদের গান স্টার্ট হলো, আমরা তো রীতিমতো দেখে শক। ভাইয়ার গানের কণ্ঠটা ছিল মারাত্মক সুন্দর। চলুন আপনাদেরকেও কিছু গান শোনাই। তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি। একটা ছিল সোনার সোনা মেঘ বরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। চোখে তারায় কি মায়া, গান বাজনা শেষ করে তারপর আমরা এই ঝুমঘরটিতে রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা দিই। রাতের শান্ত প্রকৃতি এবং গা শীতল করা আবহাওয়া, এক কথায় পরিবেশটা ছিল অসাধারণ। আমরা এখানে বসে বসে চা বাগানের ফিল নিচ্ছিলাম। পাশেই ছিল বিশাল চা বাগান। গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ পর আমরা ওইখান থেকে গিয়ে শুয়ে পড়ি। এখন বাজে সকাল 9টা, আমাদের চেক আউটের সময় সকাল 11টা। আমরা ঘুম থেকে উঠে চারপাশের সৌন্দর্য দেখছিলাম। কালকে বিকাল বিকাল আসছিলাম দেখে তেমন কিছু দেখতে পারিনি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে এনভায়রনমেন্টটা আরো অনেক সুন্দর। আপনাদেরকে তো একটি কথা বলাই হয়নি, মূলত এই রিসর্টটিতে আনুমানিক 6টি কটেজ রয়েছে। তার মধ্যে 2টি or 3টি এসি কটেজ এবং আর 3টি হলো নন এসি কটেজ। এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো হলো তাদের এসি কটেজ। তাদের চারিদিকের এনভায়রনমেন্টটা আসলে অনেক সুন্দর, একদম প্রকৃতির মায়ায় নিজেকে খুঁজে পাওয়ার মতো একটি পরিবেশ। আপনাদেরকে তো রুম ভাড়া আগেই বলে দেওয়া হয়েছে। রুম ভাড়া সিজন এবং সাপ্তাহিক ছুটি অনুযায়ী আপ ডাউন হতে পারে। তাদের রিসর্ট পুরা গাছপালা দিয়ে ভর্তি, তার জন্য তুলনামূলকভাবে ওই জায়গায় গরম কম। এজন্য আপনারা যদি নন এসি নেন তাও কোনো সমস্যা হবে না, আর চাইলে আপনারা এসিও নিতে পারেন, সমস্যা নেই। নিচে ছিল এসি কটেজগুলো, এবার আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি নন এসি কটেজের দিকে। তাদের রিসর্টের পরিবেশটা আসলে জোস, নিরিবিলি একটি জায়গা। চারিদিকে গাছপালা এবং চা বাগানে ভর্তি, এক কথায় অন্যরকম। আর এগুলো হলো নন এসি কটেজ আমরা যেটাতে ছিলাম। তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে আসি। এটি আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম ভাজি, আলু ভাজি এবং পুরি। তাদের হাতের রান্নাবান্নার খাবারও ছিল অনেক সুস্বাদু। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি এই জুমঘটিতে চা খাওয়ার জন্য। চারপাশে শান্ত প্রকৃতি, কোলাহল মুক্ত পরিবেশ। এমন একটি জায়গায় চা খাওয়ার মজাই আলাদা। আবার সাথে আছে চা বাগান। চা বাগানের পাশে বসে চা খাচ্ছি, ব্যাপারটাই অন্যরকম। যেহেতু আজকে শুক্রবার, তাই আমাদের প্ল্যান হলো দুপুরে নামাজ পড়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো। তাই আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে পাশের চা বাগানে ঘুরতে বেরোই। হ্যাঁ, তা তো জানি না। লেবু ধরেন হালাই, যে লেবু গাছ কি কয় বুঝলাম না, আমাকে ধোকা দিল। চা গাছের কথা কয়ে আমাকে লেবু গাছ ধরাই দিল, ওই চশমা উঠছে, ধোকা দিল আমাকে। দেখছ কি মানে
এগুলো মূলত চা পাতা গাছই ছিল। প্রথমে দেখে মনে করছিলাম যে লেবু গাছ, পরে দেখি না আসলে এগুলো চা পাতা গাছই। পাতাগুলো অবিকল লেবু গাছের পাতার মতো। তারপর আমরা কিছুক্ষণ ফটোশুট করে ওইখান থেকে চলে আসি। যেহেতু আজকে শুক্রবার ছিল তাই নামাজ পড়ার জন্য চলে আসলাম। রিসর্ট থেকে খানিকটু দূরে একটি মসজিদ ছিল, আমরা ভাইয়াদের পিছে পিছে সেখানে চলে আসলাম। মসজিদের এনভায়রনমেন্টটাও ছিল দারুণ, এক পাশে বাড়িঘর, অন্য পাশে চা বাগান। তারপর আমরা অজুখানায় থেকে অজু শেষ করে মসজিদের বারান্দার এখানে এসে আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিচ্ছি। এটা মূলত মাদ্রাসা এবং মসজিদ দুইটা একসাথে। তারপর আমরা নামাজ শেষ করে রিসর্টে এসে ভাইয়াদের বলি যে একটা সিএনজি রিজার্ভ করে দিতে আমাদের জন্য। ভাইয়ারাই আমাদের সব ব্যবস্থা করে দেয়। তারপর আমরা রিসর্ট থেকে ব্যাগপত্র নিয়ে সিএনজি করে বেরিয়ে পড়ি লাউসারার উদ্দেশ্যে। লাউসারা জাতীয় উদ্যানটি ছিল আমাদের রিসর্টের ঠিক কাছেই, বেশি দূরে না। রিসর্ট থেকে এমনিতে যেতে 200 টাকার মতো ভাড়া লাগে। যদি আপনারা 5 জন যান তবুও 200 টাকা, যদি আপনারা 1 জন যান তবুও 200 টাকা। শ্রীমঙ্গল এবং সিলেট এই জায়গাগুলোতে সিঙ্গেল সিএনজি পাওয়া খুবই টাফ, এখানে আপনাদের রিজার্ভ করে নিয়ে যেতে হয়। সিলেট বা শ্রীমঙ্গল আপনারা যদি 5 জনের ট্রিপ দেন তাহলে আপনাদের খরচ অনেকটাই কমে আসবে। শ্রীমঙ্গলে কি সিলেটে কি আপনারা যদি লোক সংখ্যায় বেশি থাকেন তাহলে আপনাদের খরচ এমনিতেই কমে আসবে। কথা বলতে বলতেই দেখেন আমরা চলে আসলাম লাউসারা জাতীয় উদ্যানে। এটা হচ্ছে লাউসারার বাইরে এনভায়রনমেন্ট। আমার কাছে ভিতরের থেকে বাইরেই বেশি ভালো লেগেছে। চাইলে আপনারা এটা পড়তে পারেন যে সেখানে কি কি আছে। বাইরে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান ছিল। আপনাদেরকে লাউসারার জাতীয় উদ্যানের ভিতরে ঢোকার আগে বানরদের কিছু কর্মকাণ্ড দেখায়। বানরগুলো অবিকল মানুষের মতো হাঁটাচলা করতে পারে, মানুষের মতো খাওয়া দাওয়া করতে পারে, শুধু মানুষের মতো কথা বলতে পারে না, ওদের ভাষা শুধু ওরাই বুঝে। দেখেন এখানে বানর দেখার জন্য কত ভিড় লেগে আছে। তারা বানরকে খাবার দিচ্ছে, বানরও সুন্দরভাবে তাদের কাছে এসে খাবার নিয়ে খাবার খাচ্ছে। একটি বানর তো দেখেন কাছে চড়ছে। দেখ কি ফেলেছি রে, দেখ মানুষের না গাছ একবারে। দেখলেন তো একদম মানুষের মতো করে খায়, প্যাকেটও ছিল এবং ছোলাও ফেলে দিল, ঠিক আমরা যেমনভাবে খাই। এটা হচ্ছে লাউসারা জাতীয় উদ্যানের প্রবেশ গেট। আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, এবার আমাদের ভিতরে যাওয়ার পালা। এটা হচ্ছে লাউসারা জাতীয় উদ্যানের ভেতরে। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি করে রেখেছে। এটাই লাউসারা সেই ঐতিহাসিক জায়গা, এখানে নাকি 2টি মুভির শুটিং করা হয়েছিল। একটি হচ্ছে অ্যারাউন্ড দি ওয়াল 80 ডেজ, এটি ইংলিশ মুভি। এই রেল স্টেশনটি নাকি বাংলাদেশের সবথেকে সুন্দর রেল স্টেশনের মধ্যে একটি। জঙ্গলের ভিতরে হয় রেল স্টেশনটি দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। ট্রেন দিয়ে সিলেট যাওয়ার সময় এই রাস্তাটি পড়ে। আপনারা যদি দিনের বেলায় ট্রেন দিয়ে সিলেট যান তাহলে এই রাস্তাটি দেখতে পাবেন। আর একটা মুভি যেটি হচ্ছে বাংলা মুভি, মুভিটির নাম হচ্ছে আমার আছে জল। অনেক পুরনো মুভি, 2008 সালের। আপনারা কেউ কেউ হয়তো বা দেখে থাকবেন। এরপর আমরা ওইখান থেকে বনের ভিতরে যাচ্ছিলাম, কিন্তু এসে দেখি যে চারদিকে সম্পূর্ণ বন, তার জন্য আর আগে যাইনি। আপনারা যদি এরকম বন দেখতে ভালোবাসেন তাহলে আপনারা চাইলে যেতে পারেন। আমাদের ভালো লাগছিল না, তাই আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম। বের হতে সময় দেখি গেটের মধ্যে অজগর ঝোলানো, অবশ্য জীবিত না, মাটির বা সিমেন্টের তৈরি, কিন্তু দেখতে ভালো লাগছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। লাউসারা জাতীয় উদ্যান থেকে 20 থেকে 30 মিনিটের দূরত্বে আছে মাধবপুর লেক। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। শ্রীমঙ্গলের প্রায় সব লোকেশনই কাছাকাছি। আমরা যেহেতু দুপুরে বেরিয়েছি, আমরা যদি ওইখানে যেতে যাই তাহলে আমরা একটা প্লেস যেতে যাচ্ছি সেখানে যেতে পারবো না, তাই আমরা ওই স্পটটাই স্কিপ করেছি। আমরা যেখানে যেতে চাচ্ছি সেটাকে অনেকে বাংলাদেশের কাশ্মীরও বলে থাকে। তো আপনারা কন্টিনিউ করতে থাকেন, দেখতে পাবেন জায়গাটা কোথায়। তো আমরা যেতে যেতে চাচির চায়ের দোকানে থামলাম। শ্রীমঙ্গলের 2টি চায়ের দোকান বিখ্যাত, একটা হলো চাচার আর একটা হলো চাচির। চাচিটা নাকি বেশি বিখ্যাত, তাই মামা আমাদের চাচির চায়ের দোকানে নিয়ে আসলো। চাচির চায়ের দোকান থেকে আমরা 3টি দুধ চা অর্ডার করি।
চাচির দুধ চায়ের দাম ছিল আনুমানিক 20 থেকে 30 টাকা। চাচির দোকানের দুধ চা। আমার কাছে চাটি তেমন ভালো লাগেনি, আপনাদের কাছে লাগতেও পারে, চাইলে আসতে পারেন। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো রাবার বাগান। আপনারা চাইলে এখানে নেমে কতক্ষণ ছবি উঠতে পারেন। এই জায়গাটিও অনেক সুন্দর। আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে যাওয়ার সময় এটি চোখে পড়ে। আমাদের কাছে সময় কম থাকায় আমরা এখানে নামিনি। তারপর আসলাম 7 রঙের চা খেতে। এখানে চার অর্ডার দিতে গিয়েছি, তারা বলে নাকি 20 থেকে 30 মিনিট দেরি হবে, তার জন্য আমরা চা খাইনি। চা না খেয়ে মামাকে বললাম আমাদের চালু ওইখানে নিয়ে চলেন, আসার সময় আমরা চা খাবনি। তো এইখানে যাওয়ার রাস্তা যে এত সুন্দর বলার বাহিরে। রাস্তার ভিউ এত সুন্দর ছিল, মন চাই যে সম্পূর্ণ রাস্তা ভিডিও করে আপনাদেরকে দেখাই, কিন্তু তা দেখানো সম্ভব নয়। আপনারা যদি এখানে যান, রাস্তা দেখে আপনারা মুগ্ধ হবেন ইনশাল্লাহ। আপনারা যে সামনে রঙিন টিনের ঘর দেখতে পাচ্ছেন, এটা পোস্ট অফিস ছিল এককালে। কালীঘাট পোস্ট অফিস 1923 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হয়তো বা এখন অচল আছে, কিন্তু সেই সময়ে পোস্ট অফিসের চাহিদা ছিল অনেক। বিদেশে কারোর সাথে কথাবার্তা বলেন এবং শহরে কারো কাছে কোনো বার্তা দিতে হলে এটার প্রয়োজন হতো। ড্রাইভার মামা বললো এটি দেখতেও নাকি অনেক লোক আসে। এখন আপনারা ভিডিওতে যেটি দেখছেন এটি হলো পুরনো যুগের এক হাসপাতাল, মালিছড়া মেডিকেল ডিপার্টমেন্ট। এটি 1965 সালে স্থাপিত হয়েছিল। এটির ভেতরে যেতে দেয় কিনা শিওর না, আমাদের তেমন আগ্রহ ছিল না, তাই আমরা খোঁজ নিইনি। কিন্তু বাইরে থেকে দেখে বোঝা গেল যে ভিতরে অনেক সুন্দর। পুরনো যুগের স্ট্রাকচারগুলি আসলে অনেক সুন্দর ছিল। তারপর আমরা দেখি অনেকেই চা বাগান থেকে চা পাতা তুলে তারপর নিয়ে যাচ্ছে। এটি দেখতে আসলে অনেক সুন্দর। আমরা প্রতিদিন যে চা খাই সেই চা আমাদের হাতের নাগালে। আবার অনেকে মনে করবে যে রেডিমেড চা, কিন্তু রেডিমেড চা না, এগুলো হলো চা পাতা। চা পাতা থেকে প্রসেসিং করার পর চা পাতি হয়। ঠিক বললাম কি? হ্যাঁ ঠিক বললাম। আপনারা কমেন্টে জানান তো ঠিক বললাম না ভুল বললাম। তারপরে এটা হচ্ছে ফিনলে কোম্পানির বাড়ি, মানে এখানে আশেপাশে যত চা বাগান আছে সবকিছু ফিনলে কোম্পানির। বাড়িটা কি সুন্দর জায়গায়, চারপাশে চা বাগান, মাঝখানে তার বাড়ি। আপনাদের কার কার স্বপ্ন আছে এরকম জায়গায় বাড়ি বানানোর? বাড়িটা যেমন সুন্দর তার থেকে আশেপাশের জায়গাগুলো আরো বেশি সুন্দর। তারপর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। এটিকে বাংলাদেশের মিনি কাশ্মীরও বলা হয়। জায়গাটির নাম হচ্ছে হরিণছড়া গল্ফ মাঠ, সুইজারল্যান্ড। এই কি বলি থুক্কু, শ্রীমঙ্গল। क्या बोला तूने? एक पहले क्या बोला? चल चल चलो जाके इलाज कराओ। শ্রীমঙ্গলের এই হরিণছড়া গল্ফ মাঠটা যত বলি তার থেকেও বেশি সুন্দর। এটি যে জায়গা এটি আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না, আপনারা যদি না আসেন কোনোভাবেই বুঝবেন না। এখানে হচ্ছে উঁচু নিচু পাহাড়। পাহাড় বললে ভুল হবে, এগুলো পাহাড় না, সমতল না, আবার পাহাড়ের মতন। একটু নিচু আবার একটু উঁচু। এক সাইডে হলো রাবার বাগান আর এক সাইডে চা বাগান। দেখতে আসলে অসাধারণ সুন্দর, একদম ছবির মতো। আমাদের সাজেস্টে থাকবে আপনারা এখানে বিকাল টাইমে আসবেন, বিকালের ভিউটা আরো মারাত্মক সুন্দর। যাই হোক, এবার আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা। যাওয়ার সময় আপনাদেরকে রাবার বাগান দেখাই, রাবার বাগান থেকে রাবার বের করে দেখে দাঁড়া তোল রাবার কেউ করে ভাই করে। এই দেখ এদিক দিয়ে কাটে, এদিক দিয়ে কাটে, কাটলে পরে এই যে এটা দেয়, এটা খালি তুলে এই জন্য দিব, খালি এনে দিব রাইতে। হ্যাঁ রাইতে আবার কাটবো, কাটে নে রাইতে এটা এনে দিব, আর রাইতে এটা বোঝায় থাকবো। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে রাস্তায় ফিনলে কোম্পানির সুরক্ষিত চা বাগানে একটু দাঁড়াই। এই চা বাগানটা ছিল বিশাল, একটা রাস্তাও ছিল, একদম টাক ঢোকানো যাবে। তারপর আমরা চলে যাই এবং যাওয়ার পথে রাস্তায় কিছু মজা মাস্তি করি।
कहना क्या चाहते हो? कौन है ये लोग? कहां से आते हैं ये? তারপর আমরা যাবার পথে আবার সেই 7 রঙের চার এখানে আসি। শ্রীমঙ্গল আসছি আর চা খাবো না তাই কখনো হয়? ভালো হোক আর মন্দ একবার হলেও তো খেয়ে দেখবো 7 রঙের চা কেমন। শ্রীমঙ্গল যেহেতু আসছি এটি মিস করার কোনো প্রশ্নই থাকে না। এই জায়গাটির নাম হচ্ছে আদিল নীলকুণ্ড। এই জায়গাটি নাকি 7 রঙের চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গলের মধ্যে। তারপর আমরাও চলে আসি এখানে 7 রঙের চা খাওয়ার জন্য। জীবনে প্রথম 7 রঙের চা খাবো এবং আপনাদেরকে দেখাবো কেমন। এখানে 7 রঙের চার পাশাপাশি সিঙ্গারা ফুচকা চটপটিও বিক্রি করে। অবশেষে আমরাও নিয়ে নিলাম 7 রঙের চা, কিন্তু ওমা এখানে এসে দেখি 7 রঙের না 8 রঙের চা। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल। আমাদের চার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 80 থেকে 85 টাকার মতো। এখন থেকে আর 7 রঙের চা করবেন না কেউ, এখন থেকে বলবেন যে 8 রঙের চা। এখন চাটা খাওয়ার পালা। চাটির এক একটা লেয়ারে এক এক রকম ফ্লেভার দিচ্ছিল। চাটির 2-1টা লেয়ার ভালো লাগছিল, বাকিগুলো তেমন ভালো লাগেনি। ভালো লাগা তো বিষয় না, বিষয়টি হচ্ছে একবার হলেও 8 রঙের চাটি খাওয়া। তারপর আর কি চাটা খেয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ি বাসায় ফেরার জন্য। আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল না, তাই আমরা ওইখান থেকে ডিরেক্ট বাসে টাঙ্গাইল চলে আসি। ওইখান থেকে আমাদের টাঙ্গাইলের ভাড়া ছিল 700 টাকার মতো। আপনারা যদি ঢাকা যান তাহলে 400 টাকার মতো পড়বে, কারণ বাসটি ঢাকা হয়ে তারপর টাঙ্গাইল আসে। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন টেক লাভ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।